বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। আমরা মহা সৌভাগ্যবান এক জাতি, তার অবস্থানের কারণে। সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি না। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল বললেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের উপর নির্ভর করছে সরকারের সফলতা ব্যর্থতা। নতুন দলের দায়িত্ব নিতে এই সপ্তাহে সরকার থেকে পদত্যাগ করছেন তথ্য উপদেষ্টা নাহিদ। জানালো নাগরিক কমিটি, গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে দল। তাকে এই সপ্তাহের মধ্যে আসলে পদত্যাগ করতে হবে, এই ধরনের টাইমের ফ্রেমিং এ আমরা আসলে এই অবস্থায় আছি। এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের নেতৃত্বে এই ছাত্র জনতার যে রাজনৈতিক দল সেটি আসতে যাচ্ছে। দেশ পুনর্গঠনে বিএনপির একমাত্র লক্ষ্য বললেন তারেক রহমান। ফেনীতে বিএনপির সমাবেশ, অভিযোগ ভোট আয়োজনে গড়িমসি করছে সরকার। নিয়োগ ফিরে পেতে রাজপথে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ। ছাত্র ভঙ্গ করতে মারমুখী পুলিশ, জলকামান ও লাঠি পেটায় আহত বেশ কয়েকজন। মিটার ছাড়াই রাজধানীতে চলবে সিএনজি অটোরিকশা। আন্দোলনের মুখে সিদ্ধান্ত থেকে সরল বিআরটি, অবরোধে দিনভর ভোগান্তি। ট্রাম্পের বোমার চালান নিয়ে ইসরায়েলে গেলেন মার্ক রুবিও। গাজায় মার্কিন নিয়ন্ত্রণের ঘোষণায় দেশে দেশে প্রতিবাদের ঝড়। এবং অবশেষে কঠোর অবস্থান থেকে সরলেন বিপ্লবী নারী ফুটবলাররা। পিটার বাটলারের অধীনেই করবেন অনুশীলন, জানালো বাফুফে। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস আয়োজিত বার্ষিক সম্মেলনে এই কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, ভারত চীন প্রতিবেশী হওয়ায় ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন আর কোনো হতাশার দেশ নয়। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের চেতনার বর্ণনা করেন তথ্য ও আইন উপদেষ্টা। রোববার রাতে রাজধানী চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ছিল জেলা প্রশাসক ও প্রশাসনিক সংগঠনের সম্মেলন। সরকারের কয়েকজন উপদেষ্টাকে সাথে নিয়ে সেখানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস বর্ণনা করে প্রধান উপদেষ্টা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না। মালামাল সোজা চলে যাবে নেপালে, সোজা চলে যাবে ভুটানে, সোজা চলে যাবে সেভেন সিস্টার্সে। তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে, আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে, তাদের ব্যবসা আমাদের এখানে আসবে। সেটাই তো হলো অর্থনীতি। কাজেই প্রাকৃতিক দিক থেকে আমরা খুবই সৌভাগ্যবান। হতাশ হওয়ার সুযোগ নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, একসময় এখানকার মানুষকে বোঝা মনে হলেও আগামী দিনে এখান থেকে অনেক কর্মী বের হচ্ছে। আজকে কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত যে উপকূল ভূমি, সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয়, মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি আমরা দুনিয়ার সব জাহাজকে আশ্রয় দিতে পারি, তাদের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি, আমাদেরকে আটকাবে কে? এর আগে বক্তব্যে জুলাই বিপ্লবের রক্তাক্ত ইতিহাস তুলে সংস্কার আর নির্বাচন প্রসঙ্গ টানেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রধানতম একটি আকাঙ্ক্ষা ছিল যে বৈষম্যহীন বাংলাদেশ এবং পাশাপাশি মেধাভিত্তিক এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। বাংলাদেশের মানুষের অসীম আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের ভেতরে যে দহনটা, যে আমাদের অনেক ভালো কিছু করতে হবে। জুলাই বিপ্লবে বদলে যাওয়া বাংলাদেশ আর কখনো পিছনে ফিরবে না বলে মন্তব্য করেন সরকারের উপদেষ্টারা। তারাও আনন্দিত, তাদের ব্যবসা আমাদের ব্যবসা। আরফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর নির্ভর করছে সরকারের সাফল্য আর ব্যর্থতা। জেলা প্রশাসক সম্মেলনে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারি সেবায় হয়রানি কমাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি। বলেন, পুলিশি তদন্ত ছাড়াই পাসপোর্ট, অনলাইন ভূমি সেবা, জন্ম নিবন্ধন সহ সব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি, এটা ল অ্যান্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম,
কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন। এই বছর সবাইকে নিয়ে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক একটি নির্বাচন করতে চায় সরকার। আর সে লক্ষ্য বাস্তবায়ন করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সম্মেলনের প্রথম দিনে যে কোনো প্রকল্প নেয়ার আগে ডিসিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে স্কুলের পরিচালনা পর্ষদের জন্য বিএ পাস এবং এমএ পাস না হলে কলেজের পরিচালনা পর্ষদে থাকতে পারবে না, এমন সিদ্ধান্ত জানিয়েছেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। প্রধান উপদেষ্টার কার্যালয় উদ্বোধন শেষে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন বিকেলে ডিসিদের সাথে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর ওয়াহিদুদ্দিন। ডিসি মহোদয়দের সাথে কথা বলেছি। আগের সরকারের ঠিকাদাররা পালিয়ে যাওয়ার কারণে যেসব অসমাপ্ত প্রকল্প রয়েছে সেগুলো শেষ করার তাগিদ দেওয়া হয়েছে ডিসিদের। একই সাথে নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকারও নির্দেশনা ছিল। আমাদের উন্নয়ন বরাদ ব্যয় কিন্তু অনেক কমে গেছে। আমরা এখন চাই যে ভালো কিছু প্রকল্প যেগুলো আমরা নতুন নিজেরা হাতে নিয়েছি। এদিকে এখন থেকে স্কুলের পরিচালনা পর্ষদে থাকতে হলে বিএ পাস এবং কলেজের পরিচালনা পর্ষদে থাকতে হলে এমএ পাস হতে হবে ডিসিদের, এমন নির্দেশনা দিলেন উপদেষ্টা। বইগুলো কিন্তু চলে যাবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা আশা করছি, এবং সেই ক্ষেত্রে আমরা আগে থেকেই একটা সুনির্দিষ্ট ভাবে বলে দিয়েছিলাম যে এবছর যাতে সবচেয়ে প্রান্তিক অঞ্চলে যারা যাচ্ছে যে স্কুলগুলো সেগুলোতে যাতে আগে বই যায়। অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ ডিসিদের সাথে কথা বলেন নির্বাচন প্রসঙ্গেও। নির্বাচনকে সুষ্ঠু এবং গণতান্ত্রিক করতে ডিসিদের ভূমিকার কথা মনে করিয়ে দিলেন এই উপদেষ্টা। তা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় যাতে উত্তরণ হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী হাতিয়ার হতে পারেন একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়। রাজনৈতিক সরকারের সময় প্রকল্প বাস্তবায়ন নিয়ে ডিসিদের চাপ থাকলেও এখন সেরকম পরিস্থিতি নেই বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। দুর্নীতি আছে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আসছে নতুন রাজনৈতিক দল, আর এই দলের দায়িত্ব নিতে এই সপ্তাহেই অন্তর্বর্তী সরকার ছাড়ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা লালন করেন এমন ব্যক্তিরাই এই নতুন দলের নেতৃত্বে থাকবেন। নিউজ 24-কে সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির 2 শীর্ষ নেতা সার্জিস আলম ও সামান্তা শারমিন। দল গঠনের প্রক্রিয়া নিয়েও কথা বলেছেন তারা। বিস্তারিত মাজহারুল ইসলামের রিপোর্টে। দেশের রাজনীতিতে টক অব দ্য কান্ট্রি আসছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। কি হবে সেই দলের নাম? কাদের হাতেই বা থাকবে নেতৃত্বের চাবিকাঠি? সব ঠিক থাকলে চলতি সপ্তাহে প্রকাশ হতে পারে নতুন এই দল। এর নাম আর প্রতীক নির্ধারণ নিয়ে চলছে তোড়জোড়। জরিপ করে বাজিয়ে দেখা হচ্ছে মতামত। শীর্ষ নেতারা বলছেন জুলাই আগস্ট আন্দোলনের চেতনার সঙ্গে সঙ্গতি রেখেই নির্ধারিত হবে দলের নাম ও প্রতীক। এসব নিয়ে নিউজ 24-এর মুখোমুখি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানালেন, তাদের দল কোনো বিশেষ ব্যক্তি নির্ভর হবে না, চলবে গণতান্ত্রিক পদ্ধতিতে। এই অভ্যুত্থানে যারা সততা, দক্ষতা, বিচক্ষণতার সাথে এবং সাহসিকতার সাথে কোনো ধরনের ইন্টারনাল নেগোসিয়েশন ছাড়া সবার আগে দেশের এবং মানুষের স্বার্থকে সামনে রেখে এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তাদের নেতৃত্বে এই ছাত্র জনতার যে রাজনৈতিক দল সেটি আসতে যাচ্ছে। কাউন্সিলের মাধ্যমে একদম ডেমোক্রেটিক ওয়েতে আমাদের যে একটি পার্টি, সেই পার্টির প্রত্যেকটি পদে প্রতিনিধি সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। সংগঠনের আরেক নেতা সামান্তা শারমিনের কাছে নিউজ 24 জানালেন, নতুন দলের দায়িত্ব নিতে চলতি সপ্তাহেই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম। অভ্যুত্থানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে আছেন। আমাদের এক্সপেকটেশন থাকবে যে তারা নতুন এই গণঅভ্যুত্থানের দল গঠনে তারা তাদের নেতৃত্বের যে সুফল সেটা আমরা পাবো। তাকে এই সপ্তাহের মধ্যে আসলে পদত্যাগ করতে হবে। এই ধরনের টাইমের ফ্রেমিংয়ে আমরা আসলে এই অবস্থায় আছি। নাগরিক কমিটির শীর্ষ এই 2 নেতা জানান, আহ্বায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করবে তাদের নতুন দল। জাতীয় নির্বাচনের আগেই হতে পারে দলের কাউন্সিল।
এই অভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় যাদেরকে দেখেছি, আমরা যদি বলেন হাসনাত আব্দুল্লাহ রয়েছে এখানে, এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক রয়েছে, সদস্য সচিব আক্তার হোসেন রয়েছে, আমি আমার জায়গা থেকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি। তো আলটিমেটলি এই মানুষগুলোকে কেন্দ্র করে আমাদের একটি আহ্বায়ক কমিটি হওয়ার পরিকল্পনা করা হচ্ছে। একাধিক এবং 10 জন, 20 জন, 50 জন লিডারের মধ্য দিয়ে আসলে একটি দল পরিচালনা হোক এবং নতুনত্বের মানে নতুন লিডারশিপ তৈরির যে প্রক্রিয়া সেইটা যাতে সবসময় চলমান থাকে। দুই নেতা জানান তাদের নতুন দলে তৃণমূল থেকে শুরু করে অভ্যুত্থানে অংশগ্রহণকারী সবারই অবদান থাকবে, গুরুত্ব পাবে সবার মতামত। সামনে আমাদের বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, সেটাই আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জায়গা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে দেশে আরেকটা গণবিপ্লব হবে। বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এই মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। প্রস্তাবিত 31 দফার ভিত্তিতে দেশ পুনর্গঠনে বিএনপির একমাত্র লক্ষ্য জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে দেয়া বক্তব্যে এই কথা বলেন তিনি। 30 দফাটা হচ্ছে বিগত 15 বছর এই স্বৈরাচার, পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা যেরকম দলকে আবার পুনর্গঠিত করার নতুন উদ্যোগ নিয়েছি, ঠিক একইভাবে দেশকেও আমাদেরকে পুনর্গঠন করতে হবে। এই রাষ্ট্র কাঠামোকে আমাদের মেরামত করতে হবে। নির্বাচনমুখী সংস্কার শেষ করে অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় স্থানীয় নির্বাচন যারা আগে চায় তারা নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। ফেনী জেলা বিএনপির সমাবেশে এসব কথা বলেন তিনি। হাসিনা সরকার পতনের পর ফেনীর মিজান ময়দানে বিএনপির এই সমাবেশ। দুপুরের পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে এই ময়দান। দীর্ঘদিন পর এমন সমাবেশে উপস্থিত হয়ে স্বৈরাচার পতনের স্বস্তি প্রকাশ করেন কর্মী সমর্থকরা। দাবি জানান দ্রুত নির্বাচনের। এই মুহূর্তে মানুষের একান্ত ইচ্ছা হলো আগামী জাতীয় পরিষদ নির্বাচন কখন হবে এবং সেই দাবি নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম। আমরা চাইতেছি সুষ্ঠু একটা নির্বাচন চাই এবং ফেনীর পরিবেশ আরো উন্নত চাই, আর একটা নির্বাচন চাই, আমাদের দাবি। শুধু সংস্কার করলে হবে না, যদি মানুষ 3 বেলা খেতে না পারে তাহলে সংস্কার দিয়ে আমরা কি করব? সমাবেশে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণহত্যায় জড়িত থাকার অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। হাসিনা এখন জাতিসংঘ স্বীকৃত, সারা বিশ্ব স্বীকৃত বিশ্ব খুনি। হাসিনা সম্পর্কে বাংলাদেশের মানুষের আর কোনো সনদ দিতে হবে না, সারা বিশ্ব তাকে সেই সনদ দিয়েছে। এখন শুধু দরকার ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার নিশ্চিত করা। কথা বলেন জাতীয় ও স্থানীয় নির্বাচন প্রসঙ্গ নিয়ে। জানান নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে অভিজ্ঞতা হচ্ছে 3 থেকে 4 মাস সময় লাগে। উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশনের নির্বাচন করতে আরো অনেক বেশি সময় লাগে। সব মিলিয়ে 1 বছরও গোলাবে না। আপনারা যদি চান সেই 1 বছর বেশি সময় নিয়ে জাতীয় সংসদের নির্বাচন তারও বেশি পরে দিয়ে করবেন, তাহলে আমি বলবো আপনাদেরকে বলতে হবে সেই বিলম্বিত নির্বাচন প্রক্রিয়ায় যাওয়ার জন্য আপনাদের মতলবটা কি। আগামী 25 ফেব্রুয়ারি পর্যন্ত 64 জেলায় একই দাবিতে সমাবেশ করবে বিএনপি। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ফেনী। রাত পোহালেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ের 130 কিলোমিটার এলাকা জুড়ে জাগো বাহে তিস্তা বাঁচাই বিষয়ক কর্মসূচি শুরু হবে।
দর্শক, কর্মসূচির প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, কর্মসূচি উপলক্ষে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে জানাবেন আমাদের। সোহাগ, আপনি জানেন যে রাত পোহালে ঐতিহাসিক যে জাগোবাহে তিস্তা বাসায় যে কর্মসূচি 48 ঘন্টার সেটি কিন্তু শুরু হবে। আপনাকে এর আগের বুলেটিনগুলোতে আমরা জানিয়েছি যে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আপনাদেরকে এটাও বলে রাখি যে জীবনরেখা এই তিস্তা, সরকার যায় সরকার আসে, কিন্তু তিস্তা পারের মানুষের ভাগ্যের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এই বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় আন্দোলন করেছেন। তিস্তা নদী রক্ষা আন্দোলন থেকে শুরু করে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সহ বিভিন্ন সংগঠন আন্দোলন করেছে, কিন্তু তিস্তা পারের মানুষের যে দুঃখ দুর্দশা এটি কিন্তু রয়ে গেছে। সেই ধারাবাহিকতায় কিন্তু আগামীকাল সকাল থেকেই শুরু হচ্ছে তিস্তা বাঁচাও জাগোবাহে তিস্তা যে বাছাই যে কর্মসূচি এটি কিন্তু শুরু হচ্ছে। এই কর্মসূচির প্রধান সমন্বয়ক বিএনপির যে সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবুল আমার সাথে রয়েছে। একটু তার কাছে জানতে চাইব যে আগামীকালকে যে প্রোগ্রাম কর্মসূচি রয়েছে, লাগাতার কর্মসূচি 48 ঘন্টার, এই কর্মসূচি সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে প্রস্তুতি কতটা সফল হয়েছে একটু। না, প্রস্তুতি তো ইতিমধ্যে আমাদের 100% সম্পন্ন হয়েছে। এই তিস্তা পারের জনপদের লক্ষ কোটি মানুষ অপেক্ষা করছে আগামী দিনের জন্য, এবং এটাই লাগাতার কর্মসূচি 48 ঘন্টা ব্যাপী হবে। বৃহত্তর রংপুরের 5টি জেলার 11টি স্থানে লোক জমায়েত হবে এবং তারা দিন এবং রাত্রে এখানে অবস্থান করবে চরের মধ্যে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু তিস্তা নদী, কিন্তু এখানে কোনো পানি নেই। এটাই আমাদের দাবি, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ দাবি করেছে বিভিন্ন সরকারের কাছে, কিন্তু বৈষম্যের কারণে এই দাবি কোনো দিনেই কোনো সরকারই গুরুত্ব দেয়নি। আমরা মনে করি তিস্তা পাড়ের মানুষ এবার জেগে উঠেছে। আমরা চাই তিস্তা নদীর ন্যায্য পানির হিস্সা আমরা যেমন চাই, তেমনি তিস্তা নদীর একটা পরিকল্পনার মাধ্যমে তিস্তা নদীকে শাসন করা হোক, খনন করা হোক, এই অঞ্চলে কর্মসংস্থানের জন্য ইপিজেড তৈরি করা হোক এবং এখানে হাউজিং করা হোক, স্যাটেলাইট শহর গড়ে তোলা, এটাই আমাদের দাবি। ধন্যবাদ। এই ছিল আমার কাছে তিস্তা পাড় থেকে সর্বশেষ। সোহাগ। পুলিশের জলকামান, টিয়ারশেল আর লাঠি চার্জে পণ্ড হল প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত সহকারী শিক্ষকদের পদযাত্রা। জলকামানের মুখে অবস্থান ধরে রাখতে পারলেও টিয়ারশেলের মুখে ছত্রভঙ্গ হন আন্দোলনকারী শিক্ষকরা। এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এর আগে সকালে আন্দোলনের 11তম দিনে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন আন্দোলনরত শিক্ষকরা। পুলিশের জলকামানের মুখেও প্রধান সড়কে অবস্থান ছাড়েননি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া আন্দোলনকারীরা। এরপর কিছুটা সময় নিয়ে পুরুষ শিক্ষকদের ওপর লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করতে আরো মারমুখী হয় পুলিশ, নিক্ষেপ করে টিয়ার শেল। শাহবাগের সমাবেশ থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট ও শিক্ষা ভবনের সামনে এলে তাদের আটকে দেয় পুলিশ। আমার জীবন বাঁচানোর লড়াই এটা। 32 বছর পড়াশোনা করে চাকরি শেষ জীবনে এসে যা অর্জন করেছি সব চলে যাচ্ছে বৃথা। আমাদের অনেকেরই বয়স শেষ, এই চাকরিটা আপনি ধরে বাঁচতে চেয়েছিলাম, আমাদের নিয়ম বাতিল করে দেওয়া হয়। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। আজকে তারা ওখান থেকে যখন বের হয়, এই বের হওয়ার সময় বললো যে আমরা প্রেস ক্লাবে শান্তিপূর্ণ অবস্থান করবো। আমরা বলছি ঠিক আছে, ভেরি গুড, প্রেস ক্লাবে গিয়ে শান্তিপূর্ণ অবস্থান করেন। কিন্তু এখানে দেখলেন তারা এখান থেকে আবার ওই প্রেস ক্লাবে যেতে চায়। এটা গত 2 সপ্তাহে তারা এই অসংখ্যবার এই কাজটা করতেছে। এটা আমরা তাদের কাছে আমারই কাছে মনে হয়েছে আমি অসহায় হয়ে গেছি। বারবার কথা দিচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন করবে, কিন্তু তারা শান্তিপূর্ণ থাকতেছে না। এর আগে সকাল 10টা থেকে শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়ে মহাসমাবেশ করেন পদের জন্য সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। হাইকোর্টের আদেশে নিয়োগ স্থগিত হওয়াকে প্রহসন বলে দাবি করে চাকরি ফেরত চান। এটা দুঃখের বিষয়, জাতির জন্য লজ্জার বিষয় যে আজকে আমরা শিক্ষক 11 দিন যাবত মাঠে পড়ে আছি। হাইকোর্ট আমাদেরকে যে রায় দিয়েছে এই রায়ের প্রতি আমরা সম্পূর্ণ অসন্তুষ্ট। অবৈধ রায় এটা বাতিল করে সরকার আমাদের নিয়োগ দিক, এটা আমাদের দাবি। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। সিএনজি চালকদের দাবির মুখে বিআরটি এর রণে ভঙ্গ। সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলা বাধ্যতামূলক এবং বেশি ভাড়া নিলে 50,000 টাকা জরিমানা করার নির্দেশনা প্রত্যাহার করেছে বিআরটিএ।
এই সুযোগে ন্যায্য ভাড়া তো দূরে থাক, মিটারেই আর চলতে নারাজ সিএনজি অটোরিকশা। এমনকি সড়ক অবরোধ করে আইন পরিবর্তনের দাবিতে আলটিমেটামও দিয়েছেন তারা। আর এমন প্রেক্ষাপটে আবারও অটোরিকশায় ভাড়া নৈরাজ্য ফেরার শঙ্কায় সাধারণ মানুষ। সজল দাসের প্রতিবেদন। এক দফা দাবিতে অটোরিকশা চালকদের আন্দোলন। মিটার অনুযায়ী ভাড়া না নেওয়ার দাবিতে রবিবার সকাল থেকেই রাজধানীর শনিরাখড়া, ডেমরা, বাসাবো, রামপুরা সহ বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে সিএনজি চালিত অটোরিকশার চালকরা। সৃষ্টি হয় তীব্র যানজট, পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন অনেকে। কোথায় কোথায় আমাদের গাড়ি মামলা দেয়, কোথায় 5,000 10,000 টাকার মামলাতে আমরা কোথায় যাব? 1900 টাকা গাড়ির খরচ আছে, 400 টাকা ড্রাইভারদের শর্ট থাকে। তাহলে সিএনজি ড্রাইভাররা গাড়ি চালিয়ে বাদ খাবে না গাড়ির খরচ বহন করবে? এমন প্রেক্ষাপটে নির্দেশনা প্রত্যাহার করতে বাধ্য হয় বিআরটিএ। সংস্থাটি বলছে আইন অনুযায়ী পদক্ষেপ নিলেও জনভোগান্তির কারণেই তাদের এই সিদ্ধান্ত। রাস্তায় দেখেছেন নিশ্চয়ই যে প্রায় অচল হয়ে গেছে, বিভিন্ন জায়গায় অচল হয়ে গেছে, এবং এই নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে একটা নির্দেশনা আছে যে পত্র আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে, বিআরটির তরফ থেকে, এইটা আপাতত বাতিল করো, তারপরে আমরা দেখছি কি করা যায়। বিআরটিএর নমনীয় অবস্থানে দাবি আদায়ে এবার চড়াও অটোরিকশা চালকরা। আইন পরিবর্তনের পাশাপাশি মিটার পদ্ধতি পুরোপুরি বাতিলের এক দফা দাবি জানিয়ে 1 মাসের আলটিমেটাম দিয়েছে তারা। মিটারবিহীন গাড়ি র্যান্ডম চলতে আছে, পুলিশের নাগাল দিয়া, আইনের প্রশাসনের নাগালে চলতে আছে, সেটা কোনো সমস্যা হয় না। কিন্তু মিটারে মেট্রোতে যে মিটারে গাড়িগুলো চলে, এই মিটারে 20 টাকা দুই যাত্রীতে বেশি নেয়, তাহলে তারা 5,000 7,000 10,000 টাকার মর্মান নেয়। অটোরিকশায় বাড়তি ভাড়ার অভিযোগ নতুন নয়, তারপরও আইনের কঠোরতায় কিছুটা হলেও নিয়ন্ত্রণে ছিল এই যানবাহনের চালকরা। কিন্তু বিআরটিএর এমন অবস্থান এই যানবাহন ব্যবহারে নতুন করে নৈরাজ্য তৈরি করবে বলে দাবি সাধারণ নগরবাসীর। সিদ্ধান্তটা হুট করে সম্পূর্ণটা বন্ধ করে দেওয়াটা ঠিক হয় না। তো এরা তো যেভাবে ইচ্ছা সেভাবে যাত্রীদেরকে নিবে। মতিঝিল যাব, ভাড়া কত? 600 টাকা। ওটা তো মিটার করে না, তো মিটার করলে তো আমাদের লাভ হয়, ওরা তো এটা আমাদের দিবে না, ওরা ওদেরটা বোঝে। গেল 10 ফেব্রুয়ারি বিআরটিএ এক বিজ্ঞপ্তিতে জানায়, মিটারের চেয়ে বেশি ভাড়া দাবি বা আদায় করলে আইনের 81 ধারা অনুযায়ী সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা, 6 মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। সজল দাস, নিউজ 24, ঢাকা। দেশের বেশিরভাগ স্বর্ণ আসে চোরাই পথে, তাই ব্যক্তি পর্যায়ে স্বর্ণ আনার ক্ষেত্রে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব বলেন। অবৈধ পথে স্বর্ণ আসায় রাজস্ব হারাচ্ছে দেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এ সময় বাংলাদেশের জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুসের নেতারা ভোক্তা পর্যায়ে ভ্যাটের পরিমাণ 5 থেকে 3% করার প্রস্তাব করেন। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাটের আওতা বাড়াতে প্রয়োজনে রেট আরও কমানো হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। 2000 পাউন্ডের বোমার চালান নিয়ে ইসরায়েল সফরে প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার ইসরায়েলের সময় রাতে আশদুদ বন্দরে MK-8 ভারী বোমার চালানটি পৌঁছায়। গাজার যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দেয়া এই অস্ত্র নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। দুই নিকট প্রতিবেশী দেশের সাথে টানাপোড়েনের মধ্যেই দ্বিপাক্ষিক সম্পর্কে উদ্বেগ ও চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। ওমানের মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে রোববার 16 ফেব্রুয়ারি বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গঙ্গা চুক্তি নবায়নের জন্য বাংলাদেশের তরফ থেকে তাগাদা দেয়া হয়। সার্কের স্থায়ী কমিটির বৈঠকের গুরুত্ব তুলে ধরা এবং বিবেচনার অনুরোধ করা হয় বৈঠকে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তথ্য জানায়। সমাধান এসেছে বাংলাদেশের নারী ফুটবল দলের সিনিয়র সদস্য এবং কোচ পিটার বাটলার দ্বন্দ্বের। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, আরব আমিরাত সফর শেষ করে আসার পর ক্যাম্পে যোগ দেবেন সাবিনা ঋতুপর্ণারা। পারস্পরিক আলোচনা করে মেটানো হবে ভুল বোঝাবুঝি, আর ভবিষ্যতে সংকটময় পরিস্থিতি এড়াতে কাউন্সেলিং করবে বাফুফে। দর্শকরা, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।